প্রাণ ভিক্ষার বিষয়ে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চাইলেন যুদ্ধাপরাধী মীর কাসেম। আইজি প্রিজন জানালেন 7 দিনের বেশি নয়। রাজধানীতে উইলস লিটলের শিক্ষার্থী রিশা হত্যার মূল আসামি ওবায়দুলকে নীলফামারী থেকে আনা হলো ঢাকায়। বৃহস্পতিবার তোলা হবে আদালতে। শোকসভায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এই আন্দোলন আমাদের ফাঁসি হওয়ার আগ পর্যন্ত বহাল থাকবে। মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শেখানোর কারণেই জঙ্গিবাদের এই মাথাচাড়া দেয়া। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। সারা দেশে আরো 40 জন এখনো নিখোঁজ, জানালেন আইজিপি। অধিকাংশই জঙ্গি সম্পৃক্ততায় রয়েছে বলে ধারণা। এবং কবি শহীদ কাদরীর প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। তার সৃষ্টিপথ দেখাবে উত্তরসূরিদের, বললেন বিশিষ্টজনরা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। প্রাণভিক্ষার বিষয়ে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চাইলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেম। কাশিমপুর কারাগারে মীর কাসেমের সাথে সাক্ষাতের পর একথা জানান পরিবারের সদস্যরা। অন্যদিকে আইজি প্রিজন জানালেন প্রাণভিক্ষার জন্য 7 দিনের বেশি সময় দেওয়া হবে না। তিনি আরও জানান, ফাঁসি কোথায় কার্যকর করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মঙ্গলবার সর্বোচ্চ আদালত মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর সে রায় বুধবার সকালে এই যুদ্ধাপরাধীকে পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। সে সময় তিনি প্রাণ ভিক্ষার জন্য সময় চেয়েছেন বলে জানান কারা কর্তৃপক্ষ। আর দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর সাথে দেখা করেন পরিবারের সদস্যরা। পরে এই যুদ্ধাপরাধীর স্ত্রী নিখোঁজ সন্তানের সন্ধান না পাওয়া পর্যন্ত প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্তের জন্য সময় চান। মীর কাসেম সাহেবের লয়ার ছিল আমার ছেলে, সেহেতু তার সাথে পরামর্শ আমাদের খুব বেশি দরকার। এই জন্য আমরা আমার ছেলেকে ফেরত চাচ্ছি সবার আগে। ছেলেকে পেলেই আমরা এই ব্যাপারে সমস্ত কিছুর ব্যাপারে সিদ্ধান্ত দিব। সময়ের বারটা যদি শেষ হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু যতক্ষণ সময় আছে ততক্ষণ আমরা অপেক্ষা করতে চাই। যদিও রাজধানীর বকশীবাজারে কারা মহাপরিদর্শক সাংবাদিকদের জানান, প্রাণ ভিক্ষার জন্য যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় দেওয়া হবে। উনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন। আমরা এখনো কোথায় দিব সেটা আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। এটা সব শেষে যখন সাজা কার্যকরী করা হবে তখন আমরা সিদ্ধান্ত নেব কোথায়। আমরা রিজনেবল সময় দিব, সর্বোচ্চ 7 দিন একটা রিজনেবল সময় আমরা দিব। এদিকে কাসেমের রিভিউ খারিজের পর এই কারাগার জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রচুর পরিমাণ নিরাপত্তা রয়েছে, চতুর্পাশে নিরাপত্তা রয়েছে। কারাগারকে আমরা সবসময় অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি আমরা দিয়ে রাখি। মীর কাসেম আলী বর্তমানে গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কন্ডেম সেলে রয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বুধবার সন্ধ্যার পর গাজীপুরের কাশিমপুর কারাগারে যান আইজি প্রিজন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে মীর কাসেম আলীর কাছে প্রাণ ভিক্ষার বিষয়ে আবারও জানতে চাওয়া হবে। যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ছেলে কোথায় আছে সরকার তা জানেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষেই মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর করা হবে। বুধবার রাজধানীতে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি একথা বলেন। তার ছেলে কোথায় গিয়েছে সেটা তো আমাদের জানার বিষয় নয়। আমরা তো দেখতেছি অনেকেই অনেকভাবে আত্মগোপন করে, এবং তার ছেলে করেছে কিনা আমরা তো জানি না। এবং সে কি কি বলছেন কি বলবেন সেটা তার ব্যাপার। রায় যে এটা বলেছে এটা ইমপ্লিমেন্ট হওয়ার এখন বাকি। এটা যথা সময় ইমপ্লিমেন্ট হবে। এর ফর্মালিটি যেগুলো আছে সেগুলো পালন করেই ইমপ্লিমেন্ট হবে। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যাকাণ্ডের মূল আসামি ওবায়দুলকে নীলফামারী থেকে গ্রেফতারের পর ঢাকায় নিয়ে আসা হয়েছে। বুধবার ডোমার উপজেলার হরিণ থানাবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ডোমার থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় যৌথ বাহিনী।
এ সময় যৌথ বাহিনীর পক্ষে নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, রিশা হত্যাকাণ্ডের মূল আসামি ওবায়দুল ডোমারের হরিণখানা গ্রামে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হরিণখানা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ডিএমপির রমনা জোনের এডিসি HM আজিজুল হকের কাছে ওবায়দুলকে হস্তান্তর করে জেলা পুলিশ সুপার। এর আগে মঙ্গলবার দিনাজপুর থেকে তার বোন ও ভগ্নিপতিকেও আটক করে পুলিশ। গত 24 আগস্ট দুপুরে ওবায়দুলের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশা গুরুতর আহত হন। 4 দিন চিকিৎসাধীন থাকার পর 28 আগস্ট সে মারা যায়। এর প্রতিবাদে কয়েকদিন ধরে মানববন্ধন ও স্কুলের সামনের রাস্তা অবরোধ করে তার সহপাঠীরা। অপরিচিত হিসাবে তাকে জিজ্ঞাসাবাদ করলাম যে তোমাদের বাসা কোথায়, কোথায় বীরগঞ্জে। তো অলরেডি কালকে তো থানা খুঁজছিল, আমি সন্দেহমূলক জিজ্ঞেস করলাম, তো কথা বীরগঞ্জে আমার নামে মামলা আছে, তা আমি পালে বেড়াতেছি। সোনারায় বাজার থেকে ডোমার থানা পুলিশ, র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই 3 ইউনিটের সদস্যরা যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে এবং যেহেতু ঢাকাতে তার মামলা আছে, মামলার তদন্তকারী অফিসার এখানে উপস্থিত আছেন, তিনি অভিযানে ছিলেন, তাকে নিয়ে ওনারা ঢাকা চলে যাবেন। এদিকে ওবায়দুলকে বৃহস্পতিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মারুফ হোসেন। নীলফামারীর ডোমার উপজেলা থেকে আটক করে বুধবার রাতে ওবায়দুলকে রমনা থানায় আনার পর সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। আটক করার পরে তারপরে ওখানকার আমাদের সিআরপিসি অনুযায়ী অন্য থানা এলাকায় গেলে যে প্রসিডিওর আছে, এই প্রসিডিওর অনুযায়ী আমরা এখানে গেছি এবং সকল থানাকে অবহিত করছি এবং এরপরে এই প্রসিডিওর শেষ করে ওখান থেকে রওনা দেয় আমাদের টিম। আদালতে সোপর্দ করব, সেখান থেকে আমরা পুলিশ হেফাজতে নেওয়ার জন্য, রিমান্ডে নেওয়ার জন্য আমরা আবেদন করব। জিজ্ঞাসাবাদ করে মামলার মোটিভ কি কারণ সব ডিটেলস আমরা জানার চেষ্টা করব, উদ্ঘাটন করব এবং পরবর্তী আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আমরা সম্পাদন করব। এদিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশার খুনি ওবায়দুলকে আটকের ঘটনায় সন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন রিশার স্বজন ও সহপাঠীরা। বুধবার স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত রিশার স্মরণ সভায় এই দাবি জানান তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু রিশার হত্যাকারীর ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাকে বাবা বলে ডাক্তার এত সুন্দর করে, ওর ডাক্তার আমি আর বুঝতে পারতাছি না। যে জায়গায় ও বসতো সেই জায়গাটা এখন শূন্য। স্কুলের সহপাঠী, শিক্ষক সবার কাছে প্রিয় রিশা। ঘরে বাবার প্রিয় সন্তানটি আর ডাকবে না বাবা বলে। স্কুলের রিশার নির্ধারিত চেয়ারটি, পড়ার বইগুলো সবই আছে আগের মতো, কিন্তু রিশা নেই। রিশার স্মৃতিচারণে বুধবার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের আয়োজিত স্মরণ সভায় নিরাপত্তা শব্দটি উঠে আসে বারবার। আমি যখন নার্সিংহোমের ভিতরে ঢুকি, সেখানে বলেছিল ভাইয়া একটু হাতটা ধরো, একটু উঠাও। ওই কাহিনীটা আমার কাছে বারবার বলছিল, ভাই কোথাও একটু উঠাবো, আমাদের কি কোনো নিরাপত্তা নেই। যদি একটা সিসি ক্যামেরা থাকতো তাহলে আমাদের ওবায়দুলকে খুঁজতে এত সমস্যা হতো না। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আসামিকে ধরা হলেও আন্দোলন থেমে থাকবে না, আর রিশা হত্যার মতো কোনো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রশাসনের সকল স্তরে নিরাপত্তা নিশ্চিত করার দাবি ওঠে আলোচনায়। এই আন্দোলন আমাদের ফাঁসি হওয়ার আগ পর্যন্ত বহাল থাকবে। শুধুমাত্র এই স্কুল নয়, বাংলাদেশের যেখানে স্কুল কলেজ আছে সব জায়গায় যাতে আমাদের প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয় যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার দেশের সব স্কুলের সামনে রিশা হত্যার বিচার দ্রুত করার দাবিতে মানববন্ধন করার আহ্বান জানান রিশার সহপাঠীরা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শেখানোর ফলেই দেশে জঙ্গিবাদের এই মাথাচাড়া দেয়া। ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী তার বক্তব্যে যুদ্ধাপরাধীদের বিচার কেউ বন্ধ করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন। 15ই আগস্ট যারা ঘটিয়েছিল তারা কারা ছিল? যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা বাঙালির বিজয় মেনে নিতে পারেনি, তারাই এই জঘন্য ঘটনা ঘটায়। এবং 15 আগস্টের পর থেকে আমরা কি দেখেছি? বাংলাদেশের ইতিহাস বিকৃতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব বিজয়ের ইতিহাসকে সম্পূর্ণ মুছে ফেলার চেষ্টা। আমরা যদি এখন হিসেব করি যে একটা প্রজন্ম, তারা আমাদের এই সঠিক কোনো ইতিহাসই জানে না। অর্থাৎ ৭৫-এর পর
96 পর্যন্ত এই 21 বছর এই বাংলাদেশে জাতির পিতার নাম নিষিদ্ধ ছিল। 7ই মার্চের ভাষণ বাজাতে দিত না। একটা জাতি যদি বিকৃত ইতিহাস শুনতে থাকে তাদের চরিত্র বিকৃতই হয়ে যায়। সেই বিকৃতি আমরা এখন সমাজে দেখি, যেখান থেকে জঙ্গিবাদ সন্ত্রাস উত্থান ঘটেছে, যা আজকে সমাজে করে খাচ্ছে। যারা স্বজন হারাবার বেদনা নিয়ে এখনো বেঁচে আছে, তাদের কষ্ট তাদের দুঃখ আমি বুঝি, আর কেউ না বুঝুক। তাই যেমন আমার পিতা মাতা ভাইয়ের হত্যাকারী বিচার করেছি, তেমনি অপর যারা আপনজন হারিয়েছে নিশ্চয়ই তাদের বিচার পাওয়ার অধিকার আছে। সেই বিচারও আমি করে যাচ্ছি এবং আমি করে যাব, এটাই আমার প্রতিজ্ঞা। যত বাধা যত কিছুই আসুক, যদি সংকল্প দৃঢ় থাকে যে কোনো অর্জন সম্ভব। প্রবাসের সময়ে আরো থাকছে, রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় শিশুর শরীরে বাতাস ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এবং মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার অনুমোদন দিল হাইকোর্ট। এখন থেকে রবি নামে গ্রাহক সেবা দেবে নতুন প্রতিষ্ঠানটি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 40 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়ে আইজিপি একেএম শহীদুল হক এদের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছেন বলে জানিয়েছেন। বুধবার রাজধানীর গুলিস্তানে পুলিশ হেডকোয়ার্টারে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় নিখোঁজদের বেশিরভাগই জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও ধারণা করেন তিনি। আমাদের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে আমরা একটা তালিকা পেয়েছি, রেবের তালিকা আমরা প্রদর্শন করেছি। আমরা মাঠ পর্যায়ে আমাদের কমান্ডার, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এদের কাছ থেকে আমরা তালিকা এনেছি। সব যাচাই বাছাই করে 40 জন নিখোঁজ আছে। তারা অনেকেই জঙ্গি সংগঠন যোগদান করেছে। নিখোঁজ হওয়ার পূর্বে তাদের মধ্যে যে পরিবর্তন, অনেকে নিখোঁজ হওয়ার পরে পরিবারকে বলছে আমি ভালো আছি, আমার জন্য দোয়া, আমার জন্য চিন্তা করবা না, 2-1 কেউ এরকম বলছে। তার থেকে আমাদের ধারণা হয়তোবা তার জঙ্গি সংগঠনে যোগদান করেছে। এই 40 জনকে খুঁজে বের করার জন্য আমরা পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গুটি কয়েক শিক্ষার্থী ও শিক্ষক জঙ্গিবাদে জড়িয়ে পড়ায় সমালোচিত হচ্ছে দেশের বৃহৎ শিক্ষা পরিবার। বুধবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে জঙ্গিবাদ বিরোধী শিক্ষা সম্মেলনে যোগ দিয়ে তারা এ মন্তব্য করেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের নেতারা সম্মেলনে যোগ দেন। তরুণ প্রজন্ম যেন বৈশ্বিক জঙ্গিবাদে জড়িয়ে পড়তে না পারে, তার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত শিক্ষক নেতারা। আমাদের পরিবারের সন্তানরা ভিকটিম হয়ে যাচ্ছে। ওই যারা ইসলামের নামে মানুষ হত্যা করে বেহেশতে যাওয়ার জন্য দুলক দৃষ্টি নিয়ে বসে আছে, আমাদের এইসব লোকজনকে লুট করতেছে। সন্দেহজনক সব বিশ্ববিদ্যালয় এবং ওইসব বড় বড় স্কুলগুলোতে তদন্ত করছি, তাকে লাইব্রেরি থেকে এইসব বই সরাই ফেলতে বলছি। একজন শিক্ষক চাকরি গেছে, এখন গ্রেপ্তার হয়ে আছেন, তাকে আমরা বাধ্য করছি চাকরি ছাড়াইতে। চোখের জলে বিদায় জানানো হলো কবি শহীদ কাদরীকে। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি ফুলের শ্রদ্ধা জানান কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী সহ অসংখ্য মানুষ। শহীদ কাদরীর কবিতা বেঁচে থাকবে ধ্রুবতারার মতো, পথ দেখাবে আগামীর, এমনটাই বললেন বিশিষ্টজনরা। এর আগে বুধবার সকালে নিউ ইয়র্ক থেকে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শহীদ কাদরীর মরদেহবাহী কফিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এসেছিলেন আগস্টে, চলেও গেলেন সেই মাসে, রেখে গেলেন অমর অজর সৃষ্টি। বুধবার সকালে তার মরদেহ পৌঁছে প্রিয় মাতৃভূমিতে। বিমানবন্দর থেকে প্রথমে বড় ভাই শাহেদ কাদরীর বাসায় নেওয়া হয় তার মরদেহ। ছোট ভাইয়ের মুখ শেষবারের মতো দেখলেন অগ্রজ। কবিকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এদিন বেলা 11টা থেকেই অপেক্ষা করছিলেন তার ভক্ত অনুরাগীরা। আধুনিক বাংলা কবিতায় শহুরে ধারার এই কবিকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিশিষ্টজনেরা। রাষ্ট্র মানে লেফট রাইট কিংবা তোমাকে অভিবাদন প্রিয়তম, সেই অন্তর্গত তাৎপর্যটা
আমরা অনুভব করতে পারবো যদি বেশি করে পড়ি। শহীদ কাজী মৃত্যু জয় করা একজন কবি, তার কবিতা বাংলা সাহিত্য যতদিন আছে তার কবিতাগুলো জনগণের রাষ্ট্র হতে হলে মানুষকে যে ব্যক্তিগত জীবনেও তার প্রেমের মধ্যেও সেটার প্রতিফলন থাকতে হয়। তিনি কি সুন্দর করে সেটা দেখিয়েছেন। শহীদ কাদরী ছিলেন ভীষণ আড্ডাপ্রিয়, বন্ধুদের বৈঠকের মধ্যমণি। সর্বশেষ তার সঙ্গে আমার দেখা হচ্ছে নিউ ইয়র্কে, যে হাসপাতালে ছিলেন সেখানে 5 ঘন্টার আড্ডা। স্ত্রী নীরা কাদরীর স্মৃতিচারণেও পাওয়া গেল প্রাণবন্ত মানুষটির পরিচয়। খুব স্পন্টেনিয়াস কথা বলতে, অনেকে ভাবতো যে আগে থেকে তৈরি করা কোনো কিছু, আগে থেকে তৈরি করা না, সমস্ত কিছু স্মৃতি অন স্পট কথা বলতো। 1 দশক ধরে দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত ছিলেন শহীদ কাদরী। লিখতে কষ্ট হতো বটে, তবু লিখতে চাইতেন। যে মানুষ খেতে পারছে না সেই মানুষ টেবিলে বসবে, সেই মানুষ কলম ধরবে, কত কষ্ট ভিতরে। লেখা আসছিল, লিখতে পারছে না, ডিকটেট করতে চাইতো না। কবি চলে গেলেন না ফেরার দেশে, রয়ে গেল তার দৃপ্ত উচ্চারণ, তোমাকে অভিবাদন। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ও বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত। বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবেট বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে ল্যান্ডেমও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার প্রবাসের খবর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে কাতার আওয়ামী লীগ। রাজধানী দোহায় স্থানীয় সময় মঙ্গলবার আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন শামসুদ্দিন মণ্ডল। প্রচার সম্পাদক শাহনেওয়াজ চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, আবুল কাশেম, ফেরদৌস আলম চৌধুরী সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে 15 আগস্ট নিহত শহীদদের আত্মার শান্তি ও দেশের অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বুধবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে সাক্ষাৎকালে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। প্রায় 40 মিনিট ধরে বৈঠক হয়, তবে আলোচনার বিষয় নিয়ে কোনো পক্ষই সংবাদ মাধ্যমকে কিছু জানায়নি। এ সময় কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত জকি আহাদও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হতে যাচ্ছে 10 দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। এ উপলক্ষে বুধবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মেলার আয়োজক বাংলাদেশের জাতীয় গ্রন্থ কেন্দ্র ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিনিধি ছাড়াও কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে আয়োজকদের পক্ষ থেকে কলকাতার পাঠকদের আগামী 10 দিন মেলায় এসে বাংলাদেশি বই দেখা ও কেনার আহ্বান জানানো হয়। এবারের মেলায় বাংলা একাডেমি, জাতীয় সাহিত্য প্রকাশ, অন্য প্রকাশ, কাকলি, আগামী সময় সহ বাংলাদেশি 47টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলায় সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রবাসে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অনন্য নজির স্থাপন করেছে স্পেনের মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ঢাকা ফ্রুটস। প্রতিষ্ঠানটির 10 বছর পূর্তিতে মঙ্গলবার স্থানীয় এক হোটেলে সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সাফল্যের কথা তুলে ধরেন দুই পরিচালক আলামিন ও শাহ আলম। আবু বক্করের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ইসলামী ফোরাম অফ স্পেনের সভাপতি নুরুল আলম সহ স্থানীয় কমিউনিটির নেতারা। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবকিছু সময় দেয়। এখানে এতটুকু যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার্স এর নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার লন্ডনের রিজেন্টস লেক হলে এক সভার আয়োজন করা হয়। বিবিসিসিআই এর লন্ডন অঞ্চলের প্রেসিডেন্ট বশির আহমেদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট
এনাম আলী এমপিই। দুই সংগঠনের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া দুই সংগঠনের শীর্ষ নেতারা তাদের বক্তব্যে বিভিন্ন মত তুলে ধরেন। বক্তারা বলেন, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির বর্তমান প্রজন্ম চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ও সলিসিটরদের এই দুই সংগঠনের ঐক্যবদ্ধ পদক্ষেপের মাধ্যমে এই বৈষম্য দূর করা সম্ভব বলে মনে করেন তারা। You need to touch that. It's like দেশের অন্যতম দুটি মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক বেঞ্চ এই অনুমোদন দেন। এর ফলে কোম্পানি দুটির একত্রে ব্যবসা করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাজারে এখন থেকে রবি নামে ব্যবসা করবে নতুন প্রতিষ্ঠানটি। 2018 সাল পর্যন্ত 3G লাইসেন্সের মেয়াদ থাকার কারণে বিটিআরসির সুপারিশ অনুযায়ী নতুন কোম্পানির 25% মালিকানা থাকবে এয়ারটেলের, বাকি 75% থাকবে রবির মালিকানায়। একত্রিত হওয়ার ফলে নতুন কোম্পানির মোট গ্রাহক সংখ্যা দাঁড়াবে 4 কোটিরও বেশি, যা দেশের মোট ফোন গ্রাহকের 4 ভাগের 1 ভাগ। 5 কোটিরও বেশি গ্রাহক নিয়ে সবার উপরে আছে গ্রামীণ ফোন। অপারেটর দুটি একত্রে ব্যবসা করার জন্য গত 28 জানুয়ারি আনুষ্ঠানিক চুক্তির পর বিটিআরসিকে জানিয়েছিল। চট্টগ্রামের বায়েজিদে AK-47 এবং বস্তা ভর্তি অস্ত্র গুলি উদ্ধারের ঘটনায় পুলিশের তালিকাভুক্ত 3 সন্ত্রাসীকে 21 বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল 7-এর বিচারক বিলকিস আক্তার এই আদেশ দেন। মামলার বিবরণী সূত্রে জানা যায়, 2011 সালের 4 জুলাই ব্রাহ্মণবাড়িয়া থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ও শিবির নেতা সরোয়ার এবং ম্যাক্সনকে আটক করে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বায়েজিদের হামিদপুর এলাকায় শিবির নেতা মানিকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বস্তা ভর্তি অবস্থায় একটি AK-47, একটি LG, বেশ কয়েকটি দেশি বিদেশি বন্দুক ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সরোয়ার, মানিক ও ম্যাক্সনকে আসামি করে মামলা করে পুলিশ। শুনানি শেষে বুধবার মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে দণ্ডপ্রাপ্তদের মধ্যে মানিক পলাতক রয়েছে। অগ্নিকাণ্ডের 10 দিন পর বুধবার ক্রেতা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে বসুন্ধরা সিটি শপিং মল। তবে বর্তমান অবস্থা পর্যবেক্ষণে আগুনে ক্ষতিগ্রস্ত 6ষ্ঠ তলার সি ব্লকে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। বুধবার সকাল থেকে অন্যান্য তলায় দোকান খোলা থাকলেও ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি ছিল অনেকটাই কম। তবে আগুনে 6ষ্ঠ তলার সি ব্লকের ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে এখনও মেরামত কাজ চলছে। এছাড়া বসুন্ধরা সিটির বি ও সি ব্লকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে বিপুল আর্থিক ক্ষতিতে দিশেহারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। গত 21শে আগস্ট রাজধানীর বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শপিং মলের 6ষ্ঠ তলার সি ব্লকের 104টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আওলাদ বরাত করে হলো ঈদের আয়োজন করে বেশি বেশি মাল উঠাইছি দোকানে, সম্পূর্ণ মালই পুরো ছাই হয়ে গেছে। সারা জীবনের কামাই আমাদের এখানেই রাখা, এই ব্যবসা দিয়ে আমরা চলি, কারণ আমাদের সবকিছুই শেষ হয়ে গেছে। বিভিন্ন ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলিকেও আমাদের এই দুঃসময়ে আমাদেরকে বিনা সুদে আমাদেরকে যদি আপনারা যদি এখন তাদেরকে যদি কোনো টাকা পয়সা আপনারা দেন, তাহলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। প্রবাসের সময় আরো থাকছে। ইরান সিঙ্গাপুরের পর AFC অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে এবার কিরগিজস্তানকে হারালো বাংলাদেশ। 10-0 ব্যবধানে জয় পেল বাংলার মেয়েরা। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি গ্যারেজে হারুন মিয়া ওরফে আরন নামের এক শিশুর শরীরে বাতাস ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে এই ঘটনার পরপরই তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এ ঘটনায় রাব্বি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নির্যাতনকারীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আরনের পরিবার। 3 বছর ধরে মোহাম্মদপুর বেড়িবাঁধে মেঘলা অটো গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করছিল 10 বছরের শিশু হারুন মিয়া ওরফে আরন। বুধবার দুপুরের দিকে গ্যারেজের মালিকের অনুপস্থিতিতে অন্য 2 কর্মচারী কম্প্রেসার দিয়ে শিশু আরনের শরীরে বাতাস ঢোকায়। এ ঘটনার পর আরন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডক্টর হিমাদ্রি শেখর তার প্রাথমিক চিকিৎসা শেষে অপারেশনের পরামর্শ দেন। মেঘলা অটো গ্যারেজ মালিক মিন্টু অভিযোগ করেন, তারই গ্যারেজের অন্য 2 কর্মচারী শরীফুল ও রাব্বির সাথে আরনের কথা কাটাকাটির এক পর্যায়ে কম্প্রেসার মেশিন দিয়ে তার শরীরে বাতাস ঢুকানো হয়। 3টার দিকে আমি খাওয়া দাওয়া করতে গেছি, ও খাওয়া দাওয়া করে আমার বাসাতে বেরোইছে। বাসাতে বেরোলে
পরে আমার ফোন দিল যে আরনের পেট ফুলে গেছে। পরে শুনি যে এই পোলা মানে শয়তানি করে আপনার এই দিয়ে দিচ্ছে, খাদ্য না দিতে আর কি হাওয়া দিয়ে দিচ্ছে। আমার গ্যারেজের পোলা পানি শয়তানি করছে। বয়স আপনার তারপর অনুমানিক একটার 21 বছর আর একটা হলো 11 বছর। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দরিদ্র পরিবারের ছেলে আরন এই নির্যাতনের বিচার দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার ভাই। দুইটা ছেলে কাজটা করছে, রাব্বি আর একটা ছেলের নাম জানি কি সবুজ না কি বললো, যারা করছে তারা তো এখন কোন অবস্থা আছে আমি সঠিক জানি না স্যার। আমি ব্যবসার থেকে আইছি, অবশ্যই আমি বিচার চাই। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। গত 24 জুলাই নারায়ণগঞ্জের একটি সুতার কারখানায় রাকিব হাওলাদার নামের এক শিশুকে একইভাবে শরীরে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। এছাড়াও একই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন স্থানে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। খুলনায় সৈকত রোহান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 11:30টার দিকে নগরের পিটিআই মোড়ে এই ঘটনা হয়। পুলিশ জানায়, রাতে রিকশায় করে বাসায় ফেরার সময় নগরের পিটিআই মোড়ে পৌঁছালে আগে থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা রোহানকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে রোহানের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় 14টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, পশ্চিমবঙ্গে টাটার ন্যানো গাড়ির কারখানা নির্মাণের জন্য সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ ছিল বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার দেয়া এই রায়ে 12 সপ্তাহের মধ্যে কৃষকদের মাঝে জমি ফেরত দেবার নির্দেশ দেয় শীর্ষ আদালত। 2006 সালে টাটা গোষ্ঠীর কাছে 997 একর জমি অধিগ্রহণ করে তৎকালীন বুদ্ধদেবের বামফ্রন্ট সরকার। এর জেরে রাজ্য জুড়ে তুমুল আন্দোলন গড়ে তোলেন সে সময়ের বিরোধী দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 10 বছর ধরে জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণায় আগামী 2 সেপ্টেম্বর গোটা রাজ্যে সিঙ্গুর উৎসব পালনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার বিকেলে নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বৈঠকে পাকিস্তান ভারত শান্তি আলোচনার পুনরায় শুরুর বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে দিল্লির টাউন হলে এক বক্তৃতায় এই অঞ্চলের নিরাপত্তা হুমকি মোকাবেলাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন কেরি। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাকিস্তানের তৎপরতা আরও বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এর আগে মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের পর ভারত যুক্তরাষ্ট্র সামরিক ও বাণিজ্য সহযোগিতা বিষয়ক এক বৈঠকে অংশ নেন তিনি। সুষমা স্বরাজ জানান, পরমাণু উপকরণ ও যন্ত্রাংশ সরবরাহ ও নিয়ন্ত্রণকারী জোট এনএসজিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে ভারত। কেরির ভারত সফর বুধবারই শেষ হবার কথা থাকলেও তা বর্ধিত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এফসি অনূর্ধ্ব 16 নারী বাছাই পর্বের খবর। অবশেষে কাঙ্ক্ষিত সেই বিশাল জয়ের দেখা পেল বাংলাদেশ। কিরগিজস্তানকে 10-0 গোলের লজ্জায় ডুবিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দলের হয়ে হ্যাট্রিক করেছেন অধিনায়ক কৃষ্ণা রানী। এছাড়া 2টি করে গোল করেছেন আনুচিং মগিনী ও শামসুন নাহার। তবে বড় জয় পেলেও চাইনিজ তাইপের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শীর্ষস্থান এখনো অধরাই আছে স্বাগতিকদের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের অনুকূলে এমন ফলাফল আর যাই হোক এই প্রজন্ম অন্তত দেখেনি। গোলের নেশায় যেন প্রচন্ড ক্ষুধা নিবারণে মরিয়া জীবের মতো কৃষ্ণা অনুচিংরা। গোলের হিসেব তো আছেই। 90 মিনিট জুড়ে সম্ভাব্য গোলের সুযোগগুলোর নোট নিলেই মহাকাব্য লেখা সম্ভব। প্রায় পুরোটা সময় জুড়েই গ্যালারির সবগুলো চোখ থেকেছে কিরগিজস্তানের অর্ধেই। শিউলি নার্গিসদের নিয়ে গড়া রক্ষণভাগকে ডিঙিয়ে যাওয়ার অহেতুক চেষ্টায় শুধু ক্লান্তই হয়েছে সফরকারীরা। আগের 2 ম্যাচের মতোই বাংলাদেশের গোলরক্ষক মাহমুদা ম্যাচ চলাকালীন বল ছুঁয়েছেন গুনে গুনে মাত্র 3 বার। ম্যাচের বর্ণনা এক কথাতেই দিয়ে দেয়া যায়, নিতান্তই একপেশে ম্যাচে কিরগিজদের পোস্টে গোল নয়, রীতিমতো গোলা ছুড়েছে বাংলার মেয়েরা। 21 মিনিটে আনুচিং মগিনীর গোলে মারমার কাটকাট এ কাহিনীর শুরু। স্কোর লাইনটাকে যার 9 মিনিট পরই কৃষ্ণার ক্রসে মার্জিয়া বানালেন 2-0। প্রথমার্ধের শেষে এলো আরো 2 গোল। কৃষ্ণার পর নিজের দ্বিতীয় গোলটি করলেন স্ট্রাইকার আনুচিং। দ্বিতীয়ার্ধের শুরুতে অধিনায়ক কৃষ্ণার একক নৈপুণ্যে বাড়ল লিড।
তবুও যেন মন ভরছিল না। পরের মিনিট 20 গোল না হয় গ্যালারিতে হাহুতোষ করতে দেখা গেছে স্বাগতিক সমর্থকদের। যদিও দর্শকদের অব্যক্ত সে আবদার মেটাতে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি শামসুন নাহার। 7 মিনিট পর ডিফেন্ডার নার্গিস খাতুনের 35 গজ দূর থেকে নেয়া ফ্রি কিকটা শুধু চেয়ে চেয়ে দেখেছে সবাই। বাংলাদেশ জাতীয় দলের খ্যাতনামা ফুটবলাররা এমন ফ্রি কিক নিতে হিমশিম খান, অথচ মাঝমাঠ থেকে কি অবলীলায় হতবাক করা সেট পিসে গোল করছে ষোড়শীরা। এখানেই শেষ নয়, 80 মিনিটে অধিনায়কের দায়িত্বে 16 কলা পূরণ হলো কৃষ্ণার। জোরালো শটে শুধু কিরগিজ রক্ষণই ভাঙলেন না, করলেন হ্যাট্রিকও। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে নামা মেয়েরা শেষ দিকে মারিয়া আর শামসুন নাহারের গোলে ছুলেন 10 গোলের লক্ষ্যমাত্রা। বর্বরচিত আক্রমণে এখন পর্যন্ত এ আসরের বড় জয়টি পেলেও 3 ম্যাচে 21 গোল করা চাইনিজ তাইপের চেয়ে এখনো 3 গোল পিছিয়ে আছে ছোটনের দল। সেসব নিয়ে কি এখন ভাবার সময় আছে? দল যে এখন অদম্য। লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। কিরগিজস্তানের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলার কিশোরীরা। আর বাংলাদেশের সর্বস্তরের ফুটবলের জন্য এটি বাড়তি অনুপ্রেরণা হয়েই থাকবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে মেয়েদের পারফরমেন্স নিয়ে খুশি কোচ গোলাম রব্বানী ছোটন। জানালেন 2 ম্যাচ পর নিজেদের পারফরমেন্সে ফিরেছে কৃষ্ণা মার্জিয়ারা। আর তাই বাছাই পর্বের 4র্থ ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষেও জয়ের আশা প্রকাশ করলেন অনূর্ধ্ব 16 নারী দলের এই কোচ। গোলে পিছিয়ে এটা খুবই ভালো দিক, এবং খেলা ওভারঅল আপনার টোটাল ফুটবল আপনি যে ডোমিনেট করছে, এটা একটা ভালো দিক যে তারা মানে বল পজিশন এবং তাদের যে খেলার যে স্টাইলটা সেটা পুরোটাই ফিরে আসছে। এটা একটা খুবই ভালো দিক, এবং সামনে 2টা দিন রেস্ট পাওয়া যাবে। ওই 2 দিন আমরা রেস্ট মোটামুটি এটা নিয়ে আমরা কাজ করব। খেলায় হার জিত আছে, কিন্তু আমার মেয়েরা যদি খেলতে পারে ইনশাল্লাহ রেজাল্ট ভালোই হবে। ইংল্যান্ডের মতো ক্রিকেটের পরাশক্তির বিপক্ষে লড়ার আগে আফগানিস্তান সিরিজ প্রস্তুতির বড় মঞ্চ, এমনটাই মনে করেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি ইংল্যান্ড দারুণ ক্রিকেট খেললেও দেশের মাটিতে বাংলাদেশই ফেভারিট। আফগানিস্তান যেহেতু আসবে, তো আমাদের জন্য আরো একটা বড় সুযোগ ভালোভাবে প্রিপেয়ার্ড হওয়ার, কারণ আমরা অনেকদিন আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলিনি বা T20 ওয়ার্ল্ড কাপের পর থেকে। সো আমার কাছে মনে হয় খুব ভালো একটা প্রিপারেশনের সুযোগ আছে। সো এখন সবাই ওইদিকেই ফোকাস করছে এবং আশা করি ভালো 2টা সিরিজ হবে আমাদের কন্ডিশনে। আমরা খুব ভালো করছি লাস্ট 1.5-2 বছর। সো আমার কাছে মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আমি বিশ্বাস করি যে আমাদের জেতার সামর্থ্য অবশ্যই আছে, টেস্ট ওয়ানডে সব কিছুতেই। সো আমরা আমাদের পোটেনশিয়াল অনুযায়ী খেলার চেষ্টা করব। আমাদের ডিফারেন্ট যে প্ল্যানগুলো হচ্ছে এখন, যে ফর্মেটে আমরা খেলতে চাই, আমরা যদি ওইগুলো সাকসেসফুল হতে পারি আমার কাছে মনে হয় আমরা ভালো করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রাণ ভিক্ষার বিষয়ে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চাইলেন যুদ্ধাপরাধী মীর কাসেম। আইজি প্রিজন জানালেন 7 দিনের বেশি নয়। রাজধানীতে উইলস লিটলের শিক্ষার্থী রিশা হত্যার মূল আসামি ওবায়দুলকে নীলফামারী থেকে আনা হলো ঢাকায়। বৃহস্পতিবার তোলা হবে আদালতে। শোকসভায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এই আন্দোলন আমাদের ফাঁসি হওয়ার আগ পর্যন্ত বহাল থাকবে। মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শেখানোর কারণেই জঙ্গিবাদের এই মাথাচাড়া দেয়া। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। সারা দেশে আরো 40 জন এখনো নিখোঁজ, জানালেন আইজিপি। অধিকাংশই জঙ্গিবাদে জড়িত বলে ধারণা। এবং কবি শহীদ কাদরীর প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন, তার সৃষ্টি পথ দেখাবে উত্তরসূরিদের, বললেন বিশিষ্টজনরা। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়_news.tv। যে কোনো বাংলা লিংক রিভিউ সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরেই। সঙ্গে থাকুন সময়।